এক গ্রামীণ ব্যাংকের অর্থ দিয়ে গড়ে তোলা হয় 52টি প্রতিষ্ঠান, কোনোটিতেই নেই ব্যাংকের মালিকানা। অডিট রিপোর্টে মেলে ডক্টর ইউনূসের কেলেঙ্কারি। পুলিশের সাবেক কর্মকর্তা ডক্টর শামসুদ্দোহা গড়েছেন সম্পদের রাজ্য, সরকারি বাড়ি নিয়োগ করেছেন ৯/৬। বিরোধিতার মধ্যেই আজ থেকে চালু হচ্ছে প্রত্যয় স্কিম। প্রত্যাহারের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধ। হোলি আর্টিজান হামলার 8 বছর মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির আমৃত্যু কারাদণ্ড পূর্ণাঙ্গ রায় পেলে আবারও সিদ্ধান্ত নেওয়া যাবে। এবং চরম বিপাকে ঢাকা উত্তর সিটির 10 নম্বর ওয়ার্ডবাসী, ভাঙাচোরা সড়কে ভোগান্তি প্রতিনিয়ত, সামান্য বৃষ্টিতেই বড় জলাবদ্ধতা। দর্শক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রধান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে 52টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তার কোনোটিতেই মালিকানা নেই গ্রামীণ ব্যাংকের কোনো সদস্যের। ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে 40 বছরের অডিট রিপোর্টে উঠে আসে এসব প্রতিষ্ঠান ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর্থিক কেলেঙ্কারির চিত্র। ব্যাংকটির 1,05,00,000 সদস্য সহ প্রায় 22 লাখ কর্মকর্তা কর্মচারীকে তাদের ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার। শামীম আক্তারের রিপোর্ট। জামানত ছাড়া কিভাবে দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে ঋণ দেয়া যায় তা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার নেতৃত্ব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। এই গবেষণা প্রতিবেদন 1978 সালে কৃষি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। মন্ত্রণালয় সন্তুষ্ট হয়ে প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রেরণ করেন। বাংলাদেশ ব্যাংক দারিদ্র বিমোচনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের পরামর্শে তাদের স্পেশাল এগ্রিকালচার ক্রেডিট প্রোগ্রাম থেকে 100 কোটি টাকা ঋণ দেয়। এই প্রকল্পের নাম দেয়া হয় গ্রামীণ ব্যাংক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মরত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই প্রকল্পের প্রধান করা হয়। টাঙ্গাইল ও চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রাম থেকে শুরু হয় গ্রামীণ ব্যাংকের যাত্রা। তখন কৃষি মন্ত্রণালয়ের তৎকালীন সচিব তিনি এটাকে অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করে এই প্রজেক্টের নাম তিনি দিলেন গ্রামীণ ব্যাংক প্রকল্প। বাংলাদেশের টোটাল বাজেটের যদি আপনি 25 হিসাবে ধরেন, 25-এর এক অংশ এই গ্রামীণ ব্যাংক প্রজেক্টকে দেওয়া হলো, যেহেতু সারা দেশে স্বনির্ভর আন্দোলনের কারণে এটা দেওয়া হলো এবং গ্রামীণ পুরকে এম্পাওয়ার করার জন্য এটা দেওয়া হলো। 1983 সালে অধ্যাদেশের মাধ্যমে এই প্রকল্পটিকে পূর্ণাঙ্গ ব্যাংকের মর্যাদা দেয় সরকার, যার 25 ভাগের মালিক থাকবে সরকার আর 75 ভাগের মালিক থাকবে এর সদস্যরা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয় এই প্রতিষ্ঠানের এমডি হিসেবে। গ্রামীণ ব্যাংক যখন পরিণত হয়ে গেল, তখন কিন্তু ওই প্রজেক্টে সরকারের অলরেডি 100 কোটি টাকা ইনভেস্ট করা আছে। সমস্ত টাকা, এবং আপনি জানবেন যে এর অফিসটাও ছিল কৃষি ব্যাংকের একটা অফিসে, এবং কৃষি ব্যাংক চেয়ার টেবিল দিয়েছিল। তাদের সমস্ত কিছু তখন এই প্রকল্পে চলে আসে। এখানে খুব স্পষ্ট যে এটি কারো ব্যক্তিগত প্রজেক্ট ছিল না, এটি একটি ইউনিভার্সিটির প্রজেক্ট ছিল। গ্রামীণ ব্যাংকের অডিট রিপোর্টে উঠে এসেছে টানা 33 বছর দায়িত্বে থাকাকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংকের জনবল ও সম্পদ ব্যবহার করে গড়ে তুলেছেন 52টি প্রতিষ্ঠান। কিন্তু এই সব প্রতিষ্ঠানের কোথাও নেই গ্রামীণ ব্যাংকের মালিকানা। তো যেহেতু তিনি অপদখল করে আছেন, যে কারণে গ্রামীণ ব্যাংক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন চুক্তিতে তার স্বাক্ষর রয়েছে। তিনি এগুলোকে শুধু জবরদখল করেই রাখেননি, তিনি জাতির সামনে এসে, বিশ্ববাসীর সামনে এসে বলছেন যে এগুলোকে নাকি গ্রামীণ ব্যাংক দখল করবার চেষ্টা করছে। এখানে গ্রামীণ ব্যাংকের দখল করার কোনো ব্যাপার না, এটা গ্রামীণের প্রতিষ্ঠান। এরই মধ্যে 1983 সাল থেকে 2023 সাল পর্যন্ত 40 বছরের অডিট সম্পূর্ণ হয়েছে। এই অডিট রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর্থিক কেলেঙ্কারির স্পষ্ট প্রমাণ রয়েছে, যা নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশন। অডিটের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সামনে অনেক অনিয়মের, অনেক অন্যায়ের, অনেক দুর্নীতির, অনেক আইন লঙ্ঘনের চিত্র আমাদের সামনে উঠে এসেছে, তথ্য উপাত্ত এবং দালিলিক প্রমাণ সহ। যে অপরাধগুলো আছে, আমাদের আইনগত বাধ্যবাধকতা রয়েছে আমাদেরকে এগুলো
যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এক্ষেত্রে দুদক ফাইন্যান্সিয়াল যে ইনভেস্টিগেশন ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে আমাদেরকে জানাতে হবে। গ্রামীণ ব্যাংকের এই আইন কর্মকর্তা আরও জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের নামে আসা অনুদানের অর্থ যেভাবে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে স্থানান্তর করেছেন, এটি সম্পূর্ণভাবে মানি লন্ডারিং এর আওতাভুক্ত। কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানে চলে গেছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। একের পর এক উন্মোচিত হচ্ছে দুর্নীতিবাজদের মুখোশ। বেনজির মতিউরের পর বেরিয়ে এলো আরেক সরকারি কর্মকর্তার পাহাড় সমান দুর্নীতির তথ্য। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক অ্যাডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় গড়েছেন সম্পদের রাজ্য। এমনকি 200 কোটি টাকার সরকারি বাড়ি ছাড়তেও করেন 9-6। জান্নাতুল মোহনা রিপোর্ট। যে বাড়িটি দেখতে পাচ্ছেন তা সরকারি কর্মকর্তাদের দেয়া হয়। এর অবস্থান গুলশানের 135 নম্বর রোডের SES 6 নম্বর প্লটে। 1 বিঘা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজার দর 200 কোটি টাকার কম নয়। গেল 8 বছর এই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। বেনজির মতিউরের পর দুর্নীতির তালিকায় যোগ হলো আরেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার নাম। জনগণের সেবার আড়ালে যে কিনা গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদ হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। শামসুদ্দোহা চাকরি জীবনে শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি। রাজধানীর বনেদি এলাকা গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কূটকৌশল চালাচ্ছেন। বাড়িটির দারোয়ানের সাথে কথা বলে জানা যায়, 4 ইউনিটের বাড়িটিতে পরিবার নিয়ে একাই থাকতেন শামসুদ্দোহা। তবে ঈদের আগে বাসা বদল করে বাড়িটির বিপরীত বাড়ি অর্থাৎ 12 নম্বর বাড়িটির 4র্থ তলায় ওঠেন। ঈদের আগে চলে গেছে। আমি আয় দেখছি ওরা আছে, ওনা আছে শামসুদ্দোহা স্যার, আর একজন আসলে উপরে, ওনা তো চলে গেছে। এই দুইজন পাইছে। ওই বাড়ির দারোয়ান জানান, শামসুদ্দোহা ও তার পরিবার ওই বাড়িতে অবস্থান করছেন। তবে ম্যানেজার জানান ভিন্ন কথা। এমনকি তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। চারতলা। চারতলায় কবে আসছেন এখানে? এটা এই মাসে উঠছে আর কি, 1 তারিখে মনে হয়। 1 তারিখে উঠছে? এটা 1 তারিখ বা 2-3 তারিখে এই মাসে উঠছে। উনি কি আছে এখানে? এটা আমি সঠিক বলতে পারি না, কারণ আমরা এসে এখনো আজকে দেখা হয়নি আমাদের সাথে। মানে আপনারা শিওর না যে উনি আছে কিনা, কিন্তু এই বাড়িতে আছে? জি জি। ওনার পরিবার আছে, ওনার বউ বাচ্চারা? জি জি, ওরা ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু ওই সাহেবের সাথে তেমন একটা দেখা হয় না। ওনার ফ্ল্যাট আছে কিন্তু উনি তো থাকে না, ফ্ল্যাট ভাড়া দেওয়া, ভাড়াটিয়া থাকে। এ বিষয়ে আবাসন পরিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম ভূঁইয়া জানান, শিগগিরই তিনি নিজ থেকে বাড়ি ছেড়ে দিবে। হাইকোর্ট বিভাগে উনি প্রথমে হেরে যান, তারপরে সেটার বিরুদ্ধে উনি অ্যাপিলেট ডিভিশনে যান। অ্যাপিলেট ডিভিশনে উনি ওনার জয়লাভ করতে পারেননি, সেখান থেকে নো অর্ডার হিসাবে উনি ফেরত আসছেন। তো এখন আমরা এভিকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় উনি জানালেন যে উনি বাড়ি ছেড়ে দিবেন দখল। আজকে উনি পিডব্লিউডি থেকে দখল ছেড়ে দেওয়ার কাগজপত্র সংগ্রহ করেছেন। এদিকে দুদকের তদন্তে শামসুদ্দোহার নামে রাজধানীর খিলক্ষেত ও ঢাকা নবাবগঞ্জে 35টি দলিলে 563 শতকের বেশি জমির খোঁজ পাওয়া গেছে। দলিলে এসব স্থাবর সম্পদের দাম 40 কোটির মতো দেখানো হলেও বর্তমান বাজার দর প্রায় 300 কোটি টাকা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক সদস্য মতিউর রহমানের জমির তথ্য জানতে ঢাকা সহ কয়েকটি জেলার রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানের মালিকানাধীন গুলশানের 4টি ফ্ল্যাটে তালা খুলতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত। আরও জানাচ্ছেন জুবাইর রাসিন। গেল কয়েক মাস ধরেই নানা আলোচনায় সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। সম্প্রতি বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। এরপরই দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক এই আইজিপির সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। নিষেধাজ্ঞা দেয়া হয় বিদেশ যাত্রায়। কয়েক দফায় তলব করা হয় দুদকে।
গেল বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা বাড্ডা ও আদাবরের 8টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য দুদককে নির্দেশ দেন আদালত। একই দিন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 25 একর জমি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেন আদালত। এবার বেনজিরের গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ছাগল নিয়ে গেল 2 সপ্তাহ ধরে সমালোচনায় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন তিনি। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পদও হারিয়েছেন। এছাড়া মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এবার মতিউরের জমির তথ্য চেয়ে ঢাকা সহ কয়েকটি জেলার ভূমি অফিসে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আমরা অনুসন্ধান শুরু করেছি, অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করেছি। অনুসন্ধানী কর্মকর্তা যেখানে যে কাগজপত্র পাওয়া উচিত সেখানে নোটিশ, সেখানে তাদেরকে ইনফর্ম করবে, সেই কাগজপত্র পাওয়ার চেষ্টা করবে, সে সাব রেজিস্ট্রি অফিস হোক বা অন্য যে কোনো অফিস হোক। যে কোনো অফিস থেকে কোনো কিছু চাওয়ার অধিকার আমাদের অনুসন্ধান কর্মকর্তার আছে, সে বিধি বিধান মাইনে ব্যবস্থা করবে। এছাড়া ছাগলকাণ্ডে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি। এ বিষয়ে শুনানি হবে আগামী 28 জুলাই। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। সরকারের নতুন পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে আজ থেকে কার্যত অচল হয়ে পড়ছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। 1 জুলাইয়ের পর যারা স্বশাসিত, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যোগ দেবেন তারা বিদ্যমান ব্যবস্থার মতো অবসরের পর পেনশন সুবিধা পাচ্ছেন না। তাদের জন্য চালু হচ্ছে প্রত্যয় স্কিম, যা নিয়ে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আজ থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। কাজী শাহেদের রিপোর্ট। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও কর্মবিরতি পালন করেছেন। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। দাবি আদায়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা এই 3 মাসে ধরেন বিবৃতি, প্রতীকী মানববন্ধন, 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস বিরতি, কর্মবিরতি সহ স্মারকলিপি প্রদান, এ ধরনের আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে গেছি। আজকে পর্যন্ত আমাদের সাথে অফিসিয়ালি কোনো পক্ষ যোগাযোগ করে নাই। ফলে এখন শিক্ষক সমিতি সমূহ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সকলে একমত হয়ে কালকে থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন। অবসরোত্তর পেনশন সুবিধা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলনে নেমেছেন তারা। সোমবার থেকে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। আমার তো ওখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা না, কোথা থেকে হঠাৎ করে আসলো সেই এটা অবশ্যই একটা ষড়যন্ত্রমূলক আমার কাছে মনে হয়েছে। কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নাই, ওরা ষড়যন্ত্র করতে থাকবে এবং এটা অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত এবং এটা জাতির মেরুদণ্ডের উপর আঘাত। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এই বিষয়ে ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং আশা করি নিশ্চয়ই একটা রেজাল্ট আসবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই প্রজ্ঞাপনের আওতায় না এনে বৈষম্য করা হয়েছে দাবি শিক্ষকদের। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করাবে বলছেন শিক্ষক নেতারা। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলা গোষ্ঠী বলতে যারা আমরা বুঝি বা কিছু ব্যবসায়ী গোষ্ঠী, তারা শিক্ষকদেরকে এক প্রকারের বাধ্য করেছে এই ধরনের কর্মকাণ্ড গ্রহণ করতে। দেখেন, একই দেশে তো 2 রকমের আইন চলতে পারে না। এটা সম্ভবত সংবিধানের পরিপন্থী একটি বিষয়। জানেন, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকদের বয়স 65 ইয়ার্স চাকরির বয়স, সেখানে 60 থেকে ওটা কার্যকর হবে। তার মানে এটা কি ধরনের, এটা কি এটার সাথে ফিট করে না তো। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে টাকা পেনশন, বর্তমানে যে এক্সিস্টিং পেনশন স্কিম আছে সেখানে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইয়েতে কাটা হয়। এই প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত পাঠদানে না ফেরার ঘোষণা শিক্ষকদের। কাজী শাহেদ, দেশ টিভি।
চলছে অনির্দিষ্টকালের শিক্ষকদের কর্মবিরতি এ নিয়ে বিস্তারিত তথ্য জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রফিকুল ইসলাম এবং চট্টগ্রাম থেকে এ কে এম নাজিম। আমরা প্রথমেই চলে যাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রফিক। আজ থেকে তো পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে শিক্ষকরা কর্মবিরতিতে যাচ্ছেন। আপনি কি দেখছেন সেখানকার অবস্থা? শিক্ষকদের দাবির ব্যাপারে তারা কি বলছেন, আর কোনো উদ্যোগ নেওয়ার ব্যাপারেও কি কোনো তথ্য রয়েছে কিনা? এই যে এই পে স্কেল প্রত্যাহার বা বাতিলের দাবিতে সারা দেশে যে বিশ্ববিদ্যালয়গুলোতে আন্দোলন চলছে, ঠিক একইভাবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আন্দোলন করছে। আমরা বিশ্ববিদ্যালয়ে রয়েছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে কিন্তু শিক্ষক বা অন্যান্য কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু আসেননি। তো এই যে শিক্ষকদের কর্মসূচি, এই কর্মসূচিতে আসলে কি প্রভাব পড়তে পারে? বিশেষ করে শিক্ষকের সঙ্গে যে শিক্ষার্থীদের একটা সম্পর্ক, পরীক্ষা বা ক্লাস, সেই পরীক্ষা ক্লাস থেকে কিন্তু শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যে রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু সাম্প্রতিক সময়ে সেশন জট পড়েছিল। তো এই সেশন জট এবারের শিক্ষকদের আন্দোলনে, অনির্দিষ্টকালের যে আন্দোলন, সেই আন্দোলনে সেশন জট পড়বে কিনা বা এই পে স্কেল নিয়ে কি হবে, এই নিয়ে আমরা যুক্ত করতে চাই বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক অধ্যাপক ডক্টর রাফিউল আজম খান। আমরা তাকে যুক্ত চাই, তার কাছ থেকে বিস্তারিত জানতে চাই। স্যার, এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে আপনাদেরকে দাবিটা কি? আমাদের প্রধান দাবি হলো যে সার্বজনীন পেনশন স্কিমের নামে যে প্রত্যয় পেনশন স্কিম ঘোষণা করা হয়েছে সেটা যৌক্তিকভাবে প্রত্যাহার করা, শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে স্কেল ঘোষণা করা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেড নিশ্চিত করা। প্রধান দাবি তিনটি। তবে হঠাৎ করে সরকার যে পেনশন স্কিম, সার্বজনীন পেনশন স্কিমের নামে ঘোষণা করলো, আমরা মনে করি এটা বিশ্ববিদ্যালয় না, শুধুমাত্র আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার একটি চক্রান্ত। কারণ যদি বিশ্ববিদ্যালয় সমূহ সুযোগ সুবিধা নিশ্চিত করা না যায়, তাহলে ভালো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশায় আসবে না। আর যদি ভালো শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার পেশায় না আসে, আলটিমেটলি কিন্তু এখানে বাই প্রোডাক্ট তৈরি হবে। এটা আমি মনে করি, আমি জানি না এর পেছনে কাদের ভূমিকা আছে, তবে আমি মনে করি এটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য একটি পায়তারা চলছে। আর আপনি যেটা বলছিলেন যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেশন জটের কথা, এটা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়ের কয়েকটা বিভাগে সেশন জট প্রকট ছিল, কিন্তু বর্তমান সময়ে সেশন জট শূন্যের পর্যায়ে চলে এসেছে। কোনো প্রভাব পড়বে কিনা এই লং টাইম যদি এই আন্দোলন চলে, তখন কোনো প্রভাব পড়বে কিনা? এখন দীর্ঘমেয়াদে এই আন্দোলন চললে প্রভাব পড়তে পারে। এখন দীর্ঘমেয়াদে আন্দোলনটা নির্ভর করছে সরকারের ভূমিকার উপরে। সরকার যদি যথাযথ ভূমিকা দেয়, সরকার যদি আমাদেরকে আশ্বস্ত করতে পারে, তাহলে আন্দোলন তো যে কোনো সময়ই প্রত্যাহার হতে পারে। তবে সাময়িক সময়ের আন্দোলনের জায়গা থেকে আমি বলতে চাই, সেটা হলো আশা করছি শিক্ষার্থীরা যদি সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়, আমরা সেটা পুষিয়ে নিতে পারবো। আমরা শুনছিলাম এখানে অধ্যাপক রাফিউল আজম খান আমাদেরকে বলছিলেন। তো আমরা এই মুহূর্তে যেতে চাই চট্টগ্রামে, সেখানে আমাদের সহকর্মী রয়েছেন নাজিম। কি খবর আছে আপনাদের কাছে সেখানকার? জি, যেমনটা বলছেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা শিক্ষকরা রয়েছেন তারা কর্মবিরতি পালন করেছেন। তার আগে আমরা একটু যদি জেনেছি, গতকালকে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। তার ধারাবাহিকতায় সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষকরা রয়েছেন তারাও কর্মবিরতি পালন করছেন। তারা বলছেন অর্থ মন্ত্রণালয় থেকে জারি পেনশন, সর্বজনীন যে পেনশন স্কিম, সেটি বাতিল সহ মোট 3 দফা দাবিতে শিক্ষকরা কর্মবিরতি গেছেন। আসলে এই ক্ষেত্রে কর্মবিরতির কারণে ভোগান্তির মধ্যে পড়ছেন শিক্ষার্থীরা, কারণ অনেকগুলো ক্লাস হচ্ছে না এবং পরীক্ষা হচ্ছে না। এই ক্ষেত্রে যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছেন যে এভাবে যদি কয়েকদিন পর বা কয়েক মাস পর যদি শিক্ষকরা কর্মবিরতিতে যায়, তাহলে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কারণ এর আগে আমরা প্রায় কয়েক মাস আগে দেখি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি অংশ কর্মবিরতি পালন করেছেন। এতে করে বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাতে ব্যাঘাত করছে বা সেকশন যত হচ্ছে। আমরা এসে শিক্ষকের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছেন অর্থ মন্ত্রণালয় থেকে জারি করে যে পেনশনের সার্বজনীন যে পেনশন স্কিম চালু করছে সেটি তারা বাতিল চেয়েছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একটি
দাবিও তারা বাতিল চেয়েছেন। তারা শিক্ষকরা বলছেন যে তাদের যে 3 দফা দাবি সেটি পূরণ না হওয়া পর্যন্ত তাদের যে কর্মবিরতি সেটি তারা চালিয়ে যাবেন। এবং এই ক্ষেত্রে শিক্ষার্থীরা বলছেন যে শিক্ষকদের কর্মবিরতির কারণে তাদের কার্যক্রম যেমনভাবে ব্যাহত হচ্ছে, পাশাপাশি এই যে তারা বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা সেকশন জটের পড়বেন বলে তারা আশঙ্কা করছেন। তবে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক আসার কথা ছিল তারা আসেনি, কারণ সকালে প্রায় 8টার পর থেকে ভারী বৃষ্টি হওয়ার কারণে হয়তো তারা এখনো বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেনি। তারা বিশ্ববিদ্যালয়ে আসলে এবং শিক্ষক সমিতির যারা নেতা রয়েছেন তারা যদি বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন তাহলে আমরা তাদের সাথে কথা বলে পরবর্তী তাদের পদক্ষেপ বা তাদের সিদ্ধান্ত তাদের কর্মবিরতির সময় জানাতে পারবো। এই ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নাজিম এবং রফিক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি শুনছিলাম যে সরকারের নতুন পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে আজ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনির্দিষ্টকালের জন্য শিক্ষকদের কর্মবিরতি শুরু হচ্ছে। সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আজ হোলি আর্টিজান হামলার 8 বছর। হোলি আর্টিজান বেকারিতে জিম্মি করে হত্যা করা হয় 17 জন বিদেশি নাগরিক সহ 22 জনকে। জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে প্রাণ দেন পুলিশ কর্মকর্তা। এ হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। তবে এ ঘটনার পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন। সাবরিনা মজুমদারের রিপোর্ট। 2016 সালের 1 জুলাই রাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় স্তব্ধ হয়েছিল গোটা দেশ। এতে 17 জন বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এই ঘটনায় দায়ের করা মামলার রায় দেয়া হয় 2019 সালের 27 নভেম্বর। এতে 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে বেকসুর খালাস দেয় আদালত। পরবর্তীতে 2023 সালের 30 অক্টোবর এ মামলার পর্যবেক্ষণে বিশেষ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল হাইকোর্ট। এ নিয়েই সমালোচনা হয় নানা মহলে। এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন বলেন, রায়ের মূল কপি হাতে পেলে এর বিরুদ্ধে আবেদন করার বিষয়ে বিবেচনা করবে রাষ্ট্রপক্ষ। ওদের দণ্ডদাসটা কিন্তু ভয় লাগছে, শুধু মৃত্যুদণ্ডের পরিবর্তে ওনারা বলছেন আজীবন কারাবাস, শুধু সেন্টেন্সিং এর ইয়েটা পরিবর্তন করছেন। সেই ক্ষেত্রে ওনারা নিশ্চয়ই কতগুলো কারণ ছিল না ছিল, ওনারা কি দিচ্ছেন, কারণগুলো কেন পরিবর্তন করছেন সেগুলো ওনাদের রায়ে লেখা থাকবে। ওইটা দেখার পরে আমরা যদি সরকারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিব, দেখা যাবে এটা ওনাদের যে যুক্তিটা ওটা রাষ্ট্রের কাছে কতটুকু আমরা মনে করি যে এটার বিরুদ্ধে গেলে কোনো ফললাভ হবে কিনা না, এটা আমরা তখন বিবেচনা করব। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, এমন ঘৃণ্য অপরাধে মৃত্যুদণ্ড হওয়া বাঞ্ছনীয়। সুদূর প্রসারী পরিকল্পনা ও মদত দিয়ে এমন জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য, কারণ ওদের প্রতি অনুকম্পা দেখানো কোনো কারণই নাই। ওরা হচ্ছে মানুষকে কতগুলো মানুষ, নিরীহ মানুষ যারা বিদেশি মানুষ আমাদের দেশে সহায়তা করতে আসছিল, ওরা সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। বাংলাদেশের ইতিহাসে এই হামলাকে সবচেয়ে ভয়াবহতম জঙ্গি হামলা বলে বিবেচনা করা হয়। মামলার বিচারের দ্রুত নিষ্পত্তির দাবি নিহতের স্বজনদের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। এখনো সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ভোলার 256 কিলোমিটার রাস্তা, চরম দুর্ভোগে পরিবহন শ্রমিকরা, উদাসীন কর্তৃপক্ষ। দর্শক, এবার দেশ টিভির নিয়মিত আয়োজন জনদুর্ভোগ। ঢাকা উত্তর সিটির 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভাঙাচোরা সড়কে চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও সামান্য বৃষ্টিতেই জমে যায় পানি, আবার কোথাও ড্রেন উপচে রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে পানি। মিরপুরের টোলারবাগ ও সরকারি প্রথম কলোনি ঘুরে ইফতেখার রেজার রিপোর্ট।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের মিরপুরের টোলারবাগ এলাকায় 20 মিনিটের বৃষ্টিতেই সড়কে জমে পানি, থাকে 1.5 থেকে 2 ঘন্টারও বেশি। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত পরিষ্কার না করার কারণেই ড্রেন উপচে সড়কের উপর দিয়ে বয়ে যায় পানি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ছোট শিশু সহ পথচারীদের। বৃষ্টির কারণে এই পাশ থেকে যেতে পারতেছে না, এখন ঘুরে আমরা এই পাশ থেকে অফিসে যাইতে হইতেছে। পরিবেশটা দূষিত হচ্ছে, দুনিয়ার যত ময়লা আবর্জনা আছে এখান থেকে নামতেছে। ময়লা জমাট হওয়ার কারণে পানিগুলো নিচ থেকে না যেতে পারে, উপর থেকে চলে আসে। এইখানে 3টে পড়ছে এর আগে প্রাইভেট, কিন্তু পানি হলে বুঝতে পারে না রাস্তা কোন দিকে। এ ওয়ার্ডের সরকারি প্রথম কলোনি এলাকার সড়কেও রয়েছে ছোট ছোট খানাখন্দ। ঝাঁকুনির ভয়ে রিকশায় চড়েন না পথচারীরা। তো আমার যেমন ব্যাক পেনে এখান থেকে রিকশায় আমি কখনো ওঠার সাহসই করি না, হেঁটে যাই যত কষ্টই হোক। কষ্ট তো হইবই, রাস্তা দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তা তো অনেক ভাঙ্গা, রাস্তা যদি ভাঙ্গা থাকে কষ্ট হইব না। যে কোনো একটা রিকশা আসলে সামনে যাইতে চায় না, আবার অনেক সময় বিদ্যুৎ না থাকলে পরে অনেক লোকজন আছে ওই উষ্টা খায় পড়ে যায়। 10 নম্বর ওয়ার্ডের বসুপাড়া মহল্লায় সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে ড্রেনের পানি। সামান্য বৃষ্টি হলেই ঘরে ঢোকে পানি। 1-1.5 ঘন্টা বৃষ্টি হইলেই এই দিক দিয়ে, ভিতর দিয়ে, গেট দিয়ে সব দিক দিয়ে পানি আসে। ভালো পানি না, যেগুলো অনেক গন্ধ, ময়লা আবর্জনা সব বাইসে আছে। এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস কর্মী, স্থানীয় লোকজন বসবাস করে। সামান্যতম বৃষ্টি হইলে এই এলাকা বুক পরিমাণ পানিতে ভিজে যায়। এ নিয়ে যোগাযোগ করা হলে জানা যায় ঢাকার বাইরে স্থানীয় কাউন্সিলর। বন্ধ তার মুঠোফোনটিও। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ভোটের আগে নানা প্রতিশ্রুতি পেলেও তা কবে বাস্তবায়ন হবে এমন প্রশ্ন এলাকাবাসীর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দর্শক, নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাবো এবার। নিত্যপণ্যের বাজারের তথ্য নিয়ে বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, ভোলায় আজকে বাজারের সর্বশেষ পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা বাজারের ব্যাপারে জানাবেন। কানিজ লাবণী, আজকে এই যে বৃষ্টি ভেজা দিনেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে ভোলার যে কাঁচা বাজারে এখনো পর্যাপ্ত কিন্তু নিত্যপণ্যের সরবরাহ রয়েছে। এবং আমি বাজারে ঘুরেছি, বাজারে ঘুরে যেমনটি জানতে পেরেছি যে বেশ কিছু পণ্যের দাম কিন্তু আজকেও বৃদ্ধির দিকে। বিশেষ করে আদার দাম কিন্তু কেজি প্রতি বিক্রি হচ্ছে আপনার 300 টাকা কেজি দরে। একই সাথে কাঁচা মরিচের দামও কিন্তু বেড়েছে, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 240 টাকা দরে। এবং যে আলু ছিল 30 টাকা ঈদের আগে, সেই আলু কিন্তু বিক্রি হচ্ছে 55 টাকা। এবং একই সাথে পেঁয়াজের দামও বেড়েছে, পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 টাকা কেজি দরে, যে পেঁয়াজের দাম পূর্বে ছিল 35 টাকা। অর্থাৎ বলা যায় যে ঈদের আগে যে সমস্ত পণ্যের দাম বেড়েছিল, সাধারণ ক্রেতারা মনে করেছিলেন যে ঈদের পর হয়তো নিত্যপণ্যের বাজার দর কিছুটা নিয়ন্ত্রণে চলে আসবে, কিন্তু তেমনটি হয়নি বলে ক্রেতারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বাজারে এসে অসন্তোষ প্রকাশ করছেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতির সাথেও কথা বলেছি আমি। তিনি যেমনটি বলছিলেন যে তিনি বলছেন যে ঘূর্ণিঝড় রিমেলের প্রভাবে ভোলায় যে উৎপাদিত যে কৃষি পণ্য রয়েছে সেগুলো আসলে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বাজারে যে নিত্যপণ্য সরবরাহ রয়েছে সেগুলোর দাম বাড়ানো হয়েছে। একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে পরিবহন ভাড়া বৃদ্ধি পেয়েছে। এই দুটি কারণে আসলে বাজারের এই অবস্থা বিরাজ করছে। তো আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি এবং একই সাথে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরও কথা বলেছি। কর্মকর্তারা আমাদেরকে তারা বলছিল যে নিত্যপণ্যের দরদাম নিয়ন্ত্রণে তারা কিন্তু নিয়মিত মনিটরিং করছে এবং কোনো ক্রেতা কোনো ব্যবসায়ী যদি অতিরিক্ত পণ্য মূল্য যদি বিক্রি করে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু জানিয়েছেন। তো আমরা বাজারে এসে শুধু নিত্যপণ্য না, একই সাথে দেখেছি মাছ মাংসের বাজারও ঊর্ধ্বগতি। মাংসের দাম বলা যায় স্থিতিশীল থাকলেও কিন্তু কাঁচা যে নিত্যপণ্য রয়েছে সেগুলো ঊর্ধ্বগতি। একই সাথে মাছের দাম অনেকটাই চড়া, কারণ মাছের যে সরবরাহ সেটিও পর্যাপ্ত রয়েছে, যদিও মেঘনা নদীতে এই মুহূর্তে ইলিশের প্রাপ্যতা অনেকটা কম এবং একই সাথে সাগরে 65 দিনের অভিযান চলছে। এই দুটি কারণেই মাছের সরবরাহ, বিশেষ করে ইলিশের সরবরাহ কম থাকলেও অন্যান্য মাছ রয়েছে, তবে সেটির দামও কিন্তু অনেকটা চড়া। তো ক্রেতারা সব মিলে বলছিল যে বাজার মনিটরিংয়ে জেলা প্রশাসনের
নিয়মিত মনিটরিং দাবি তারা তুলেছেন। তো এ ছিল আমার কাছে ভোলার যে নিত্যপণ্যের বাজারে আজকের সর্বশেষ দরদাম। ফিরে যাচ্ছি স্টুডিওতে কানিজ লাবণীর কাছে। লাবণী, ধন্যবাদ ছোটন আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, ভোলা থেকে নিত্যপণ্যের বাজারে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। হোলি আর্টিজান হামলার 8 বছর আজ। দর্শক, র্যাবের ডিজি পুষ্পস্তবক অর্পণ করছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হামলার 8 বছর আজকে, 8 বছর আজকে, এবং এই 8 বছরে আমরা যদি ঘটনার প্রেক্ষিতে আমরা যদি যাই, আজ থেকে ঠিক অনেক আগে 2016 সালের আজকের এই দিনে বিদেশি নাগরিকদেরকে সহ জঙ্গি হামলার শিকার হয়েছে। এখন সেই হলি আর্টিজান হামলার 8 বছরের আজকের এই সময়ে র্যাবের মহাপরিচালক এখন কথা বলবেন, এবং সেই সাথে এই হামলার নিহত 2 জন পুলিশ সদস্য রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য 2 জন, একই সাথে 17 জন বিদেশি নাগরিক ছিল, এবং এছাড়াও বাংলাদেশি ছিল আর কয়েকজন। তো আমরা সরাসরি চলে যাচ্ছি র্যাবের মহাপরিচালকের কাছে, এবং সেই সাথে এই হলি আর্টিজান হামলা যেহেতু দীর্ঘদিন জঙ্গি হামলার 8 বছর শেষ হয়েছে, কিন্তু এই জঙ্গি আসলে কতটুকু মাথাছাড়া দিয়ে উঠেছে নাকি নির্মূল হয়েছে সেটি একটি বিষয় রয়েছে, এবং সেই সাথে যদি জানিয়ে রাখি এই জঙ্গি হামলা কতটা নিয়ন্ত্রণ হয়েছে সেটি একটি বিষয়। এবং আমরা যদি যতটুকু জানি যে ডিএমপি থেকে আমাদেরকে বলা হয়েছে যে জঙ্গির সংখ্যা 3 দিন কমছে, তো সেই বিষয়টি কতটুকু আসলে নিয়ন্ত্রণ হয়েছে সেটি সহ আমরা আরো বিস্তারিত জানবো। আমরা সরাসরি চলে যাচ্ছি র্যাব মহাপরিচালকের কাছে। জঙ্গি নির্মূলে বাংলাদেশ কতটা র্যাবের আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে 2016 যে এই দিনে এটা একটা বিয়োগান্তক দিন আমাদের জাতীয় জীবনে, ক্যাটাস্ট্রফ। আপনারা জানেন যে ওই দিন গুলশানের যে হোলি আর্টিজান বেকারিতে যে সন্ত্রাসী হামলা হয়েছিল, এবং সেখানে আপনি জানেন যে 17 জন বিদেশি সহ এবং আমাদের 2 জন পুলিশ কর্মকর্তা, আজকে যাদের জন্য আমরা এখানে এসেছি, যাদের প্রতি শ্রদ্ধা জানাতে, ওসি সালাউদ্দিন এবং এসসি রবিউল, তারা ওই ঘটনায় নিহত হয়। এবং পরবর্তীতে আপনি যথাযথ বলছিলেন যে র্যাব, পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী একসাথে একযোগে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানাগুলোতে অভিযান চালায়, এবং সেখানে অনেক আস্তানা তারা ধ্বংস করতে সক্ষম হয়, এবং জঙ্গিদেরকে আটক করতে এবং আইনের আওতায় আনতে সক্ষম। এই ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আপনারা জানেন যে এখন আমরা কোনো জঙ্গি তৎপরতা ওইভাবে আমরা খুব সুস্পষ্ট আমাদের কাছে কোনো নাই, তথ্য নাই, এবং পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। তো র্যাবের যে সফলতার কথা বলছিলেন, র্যাব আপনি জানেন যে সেই 2004 এদের সূচনা লগ্ন থেকেই র্যাব আসলে জঙ্গি, উগ্রবাদী, উগ্র মৌলবাদ, উগ্র জঙ্গিবাদ নিয়ে কাজ করে আসছে, এবং তারা আমাদের সারাক্ষণই কিন্তু এই বিষয়ের উপর কিন্তু নজরদারি রয়েছে। আমি বিশেষ করে যেটা বলতে চাই, আপনার সেই 2016 যে সন্ত্রাসী যে হামলা হয়েছিল, তার পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই র্যাবকে আধুনিকায়ন করা, আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত করা, এবং আপনার তথ্য প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে আমি বলবো যে র্যাব এখন একটা আধুনিক, দক্ষ এবং পেশাদার বাহিনী। এবং আমাদের যে সক্ষমতা রয়েছে, আমি আপনাকে শুধু এই কথা বলতে চাই যে ভবিষ্যতে এই ধরনের কোনো উগ্র মৌলবাদ বা উগ্র জঙ্গিবাদ, সন্ত্রাস কখনোই এই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। আমাদের সেই সক্ষমতা রয়েছে, এবং আমরা সার্বক্ষণিক সে নজরদারি করছি, এবং এরা কোনোভাবেই এই জঙ্গিবাদ ও উগ্র মৌলবাদ কখনোই দেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এই হচ্ছে আমাদের। থ্যাংক ইউ। একটা দল এখনো মাঝে মাঝে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে, আনসার আল ইসলাম, এবং সেই সঙ্গে আপনি জানেন যে আদালত পাড়া থেকেও 2 জঙ্গি ছিনতাই ঘটনা ঘটেছে, এবং তাদের হদিস এখনো মিলল না। এটা আপনারা কতটা গুরুত্বের সঙ্গে দেখছেন? আমরা ডেফিনেটলি ভেরি ক্লোজলি মনিটরিং, এবং আপনারা জানেন যে গত সপ্তাহে কিন্তু চিরাং ওখান থেকে কিন্তু 3 জনকে এরকম সদস্য, তাদেরকে কিন্তু ওখানে আটক করা হয়েছে, এবং আমরা সার্বক্ষণিক আমরা কিন্তু নজরদারি করছি।
এবং আমরা সেটা শুধুমাত্র যে ফিজিক্যাল তা না, আমি বলবো যে আপনি জানেন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতেও কিন্তু ওরা নানানভাবে নানা প্রচারণা করার চেষ্টা একসময় করেছে, বা আপনার বিভিন্নভাবে যোগাযোগের যে তাদের মাধ্যম আপনারা জানেন যে ওরা একসময় ডার্ক ওয়েব ব্যবহার করেছে। আপনারা জানেন যে সেই বিষয়গুলো কিন্তু আমরা নজরদারি করছি। আমরা শুধুমাত্র না আপনার ফিজিক্যাল না, ভার্চুয়াল ওয়ার্ল্ডে আমাদের নজরদারি রয়েছে। সো আমি আপনাদের মাধ্যমে এই দেশের সাধারণ মানুষকে সবাইকে আমি আশ্বস্ত করতে চাই যে এই দেশে আর কখনোই এই জঙ্গিবাদের উত্থান এবং মৌলবাদের উত্থান আর কখনই হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দর্শক, যেমনটি বলছিলাম, হোলি আর্টিজান হামলার 8 বছর আজ। র্যাবের ডিজি পুষ্পস্তবক অর্পণের পরে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন, আমরা যুক্ত ছিলাম সেখানে। এক মাসেও সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ভোলার 256 কিলোমিটার কাঁচা পাকা গ্রামীণ সড়ক। এতে চরম দুর্ভোগে পথচারী, এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা। দীর্ঘদিন ধরে সড়কের এমন দুরবস্থা চললেও কারো কোনো মাথা ব্যথা নেই বলছেন এলাকাবাসী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে খুব দ্রুতই সড়ক সংস্কার করা হবে। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট, জানাচ্ছেন সালমা জাহান। উপকূলীয় জেলা ভোলায় ঘূর্ণিঝড় রিমাল পুরোপুরি আঘাত না হানলেও ব্যাপক প্রভাব পড়েছে। ঘরবাড়ি, ফসলি জমি সহ অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়। রক্ষা পায়নি 7 উপজেলার গ্রামীণ সড়ক। বড় বড় গর্ত এবং ইটবালু ভেসে গিয়ে জীর্ণতায় পরিণত হয়েছে সড়ক। এতে চলাচল করতে পারছে না বেশিরভাগ যানবাহন। বাধ্য হয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী। খুব ভাঙচুর হয়ে গেছে, আমরা আইতাম যাইতাম পারি না, রিক্সা গাড়ি কোনো আইতে যাইতে পারে না, আমরা কোনো মালামাল লই আইতাম পারি না। আমরা খুব কষ্ট কালাসে আছি, যানবাহন তো চলেই না এবং রাস্তায় স্কুলে বাচ্চা কাচ্চা যা আসার জন্য মনে করেন যে অনেকটা রিস্ক হয়ে যায়। একটা অসুস্থ রোগী ভোলা যায় তো কষ্ট হচ্ছে, ডাক্তারের দ্বারা যাইতারে না, গাড়ি আইতারে না, হাঁটায় নিতে হয়, অনেক কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কোন একটা গ্যাসের বোতল এবং 1 বস্তা চাউল আনুন না পথ নেই আমাকে। তবে দ্রুত সড়কগুলো মেরামত এবং পুনর্নির্মাণের কথা জানান এলজিইডির এ কর্মকর্তা। তথ্যগুলো আমরা আমাদের বিভিন্ন দপ্তরে, আমরা বিশেষ করে আমাদের এলজিইডি সদর দপ্তরে দেওয়া হয়েছে এবং এগুলো দিয়ে একটা প্রকল্প তৈরি করার কাজ চলতেছে। এটা আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রকল্প গ্রহণ করা হলে আমরা এই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে পারব। রিমালের জেলার 7 উপজেলায় 198 কিলোমিটার পাকা এবং 59 কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অঙ্কে 107 কোটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ সকালে আরো থাকছে। ম্যাক্রোকে ধসিয়ে ফ্রান্সের প্রথম দফা নির্বাচনে এগিয়ে কট্টর ডানপন্থীরা, অভিবাসীদের জন্য কঠোর বার্তা। স্বাদ ও গুণগত মানে দেশজুড়ে কদর রয়েছে নরসিংদীর মিষ্টি মধুর ঘোড়াশাল জাতের আনারসের। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কোনো প্রকার রাসায়নিক প্রয়োগ ছাড়াই সনাতন পদ্ধতিতে বেশ ভালো ফলন হয়েছে। ফলে খুশি এখানকার চাষি, ক্রেতা বিক্রেতা সহ সকলেই। নরসিংদী প্রতিনিধি সুমন বর্মনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। নরসিংদীর রাবানের ফল মানেই রসে টসটসে, আর আনারসের স্বাদ তো অমৃত। দেশের অনেক জায়গায় আনারসের চাষ হলেও রাবানের আনারসের রয়েছে আলাদা খ্যাতি। সেই সুবাদে রাবানের সুস্বাদু আনারসের দাম ও চাহিদা দুটিই বেশ চড়া। কৃষি বিভাগের তথ্য মতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকা ও জিনারদি ইউনিয়নের প্রায় 145 হেক্টর জমিতে ঘোড়াশাল জাতের এই আনারসের চাষ করা হয়। প্রতি বিঘা জমিতে আনারস চাষে 50 থেকে 60 হাজার টাকা খরচের বিপরীতে বিক্রি হয় প্রায় 1 লাখ টাকা। আনারস বাগান করে অনেকে ভালো লাভবান হচ্ছে। খরচা আছে, মোটামুটি খরচা আছে, খরচা গেলেও লাভবান। তবে সম্প্রতি রাবানের আনারসের খ্যাতি নষ্ট করতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দূর দূরান্ত থেকে বেনামি জাতের আনারস এনে রাবানের বলে বাজারে বিক্রি করছে। ফলে একদিকে যেমন রাবানের আনারসের খ্যাতি নষ্ট হচ্ছে, অন্যদিকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। বিভিন্ন জায়গা থেকে আনারস এনে এই বাজারে বিক্রি করা এই আপনার এই এলাকার নাম বলে, তো এই ক্ষেত্রে হচ্ছে যে কৃষকরা দেখা যায় ন্যায্য দামটা পায় না। আগে দেশে আনারস চাষ করা হতো, এখন জল ডুবিয়ে আনারস চাষ করা হয় এবং ভিতরে রসালো এবং সুমিষ্টির জন্য এটা বিখ্যাত আনারস দেখেই আমি এখানে আসছি শাখা টেস্ট করার জন্য। রাবানের সুস্বাদু এই আনারস অধিক পরিমাণে ফলনের জন্য প্রশিক্ষণ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে কৃষি বিভাগ। উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের কৃষকদেরকে সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ
রক্ষা করা হয় এবং বিভিন্ন ধরনের সার, কীটনাশক সহ যে কোনো ধরনের পরামর্শ দিয়ে থাকা হয়। সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে রাবানের আনারসের ন্যায্য মূল্যের পাশাপাশি খ্যাতি ধরে রাখার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।